পৃষ্ঠা ৩৫। ৬। সেই দিনই আমাদের নৈশ মজলিসে ভরসা করে কথাটা তুললুম। বললুম, দিদি, তোমার জীবনের কথা আমাকে কিছু কিছু বলো না, তোমাকে নিয়ে একটা উপন্যাস লিখি তাহলে। উপন্যাস লিখবি? সে আবার কি? ও, নবেলের কথা বলছিস? তুই লিখতে পারিস নাকি? বিয়েটা পাশও করলি না, কতটুকু লেখাপড়া শিখেছিস যে লিখবি? তুই আবার লিখবি? বঙ্কিম লিখেছে, সে বিয়ে পাশ ছিল, ডেপুটি ম্যাজিস্ট্রার। তোরা কি লিখতে পারিস? আত্মসম্মানে আঘাত লাগলো। আমিও বেশ উত্তেজিত কণ্ঠেই জবাব দিলুম, তোমরা সেকেলের লোক এক বঙ্কিমই দেখে রেখেছ, তাও তো তারও বিয়ে পাশ করার কথা নয়। পাশ করিয়ে দিয়েছিল তাই। আর বিয়ে পাশ করলেই কি লেখক হয়? কত তো হুদো হুদো বিয়ে পাশ করছে আজকাল, সবাই লেখক হচ্ছে। বরং স্কুল কলেজে পড়েনি, বড় লেখক হয়েছে, এই তো বেশি। এই তো রবি ঠাকুরের জগৎজোড়া নাম। শরৎবাবুর বই যা বিক্রি হচ্ছে, বঙ্কিমবাবু তা ভাবতেই পারেনি কখনো। এরা কে কটা পাশ করেছেন? ও স্কুল কলেজের লেখাপড়ার সঙ্গে বই লেখার কোনো সম্পর্ক নেই। তাই নাকি? কে জানে বাপু, আমাদের তো মনে হয় অনেক পাশ টাশ না করলে বই লিখতে পারে না। হ্যাঁ, রবি ঠাকুরের খুব নাম, আমাদের আমলেও ওর গান খুব চলতো। আমিও শিখেছিলুম একখানা, গানের বইও পড়েছি। কিরণবাবুর ছেলে একবার একখানা সঙ্গে এনেছিল, বেশ ভালো ভালো গান ছিল তাতে, ভগবানের গান সব। রবি ঠাকুর বিয়ে পাশ নয় তাহলে? হবে। তারপর একটুখানি চুপ করে থেকে বললেন, তা হ্যাঁ রে, সত্যি সত্যি লিখিস তুই? আজ অবধি কিছু লিখেছিস? পৃষ্ঠা ৩৬। সে কি, কত লেখা বলে ছাপা হয়ে গেল। এই তো আমার সঙ্গেই একটা মাসিকপত্র রয়েছে, দেখো না, কত নাম করা মাসিকপত্র, তাতে আমার লেখা রয়েছে। নিজের লেখা বেরিয়েছে দেখে আসার পথে এলাহাবাদ স্টেশনে একখানা মাসিক হিন্দুস্তান কিনেছিলুম। তারা এক কপি বাড়িতে পাঠাবে ঠিকই, কিন্তু অতদিন অপেক্ষা করার ধৈর্য তখন ছিল না। নগদ পয়সা খরচ করে কিনে নিয়েছিলুম। সেটা সঙ্গেই ছিল, বার করে দেখালুম। উৎসাহের আধিক্যে টর্চটাই জেলে ধরলুম তার ওপর। চোখে চশমা এঁটে বুড়ি দেখলেনও সাবধানে নামটা মিলিয়ে, ঠিক আমারই নাম ছাপা আছে কিনা। তারপর চশমা খুলে আবার খাপে পুড়তে পুড়তে বললেন, এই করে পয়সাগুলো ওড়াচ্ছিস, এইসব চেপে চেপে। এখন কি তোর এইসব করে বেড়াবার সময়? কোথায় সংসারে দু পয়সা দিবি, মার দুঃখ ঘোচাবি, না এইসব শখ করে যথাসব্যস্য উড়িয়ে দিচ্ছিস? এই নাও কাণ্ড। এ আমি পয়সা খরচ করে ছাপবো কেন? পয়সা খরচ করে ছাপাবো কেন? এ তো মাসিক পত্র, কাগজ, কত লোকের লেখা এতে ছাপা হয়। এ তাদের ব্যবসা, একজনের সম্পত্তি। এর মধ্যে আমি টাকা খরচ করে ছাপাবো কি? তারা 5 জনের লেখা বেছে বেছে ছাপায়। ও তাই নাকি? এরকমও হয় বুঝি? দিদি অবাক হয়ে যান যেন। কেন, তোমাদের বঙ্কিমেরও তো বঙ্গদর্শন কাগজ ছিল, তাতে কত লেখকের লেখা ছাপা হতো। কে জানে বাপু, অত শত জানি না। পড়লুমই বা কবে, কি দেখলুম বা কবে? তা এরা খরচাপাতি না নিয়ে এমনি ছাপে? উল্টে টাকা দেয়। যাদের লেখা ছাপে তাদের অনেককে টাকা দিতে হয়। যা যা, টাকা দিয়ে আবার লেখা ছাপাবে? খেয়ে দে কাজ নেই তাদের। বেশ বেগ পেতে হলো বুড়িকে কথাটা বোঝাতে। তখন অবশ্য এখনকার মতো এত টাকা দেওয়ার চল হয়নি, তবু দু একটা লেখাতে তখনই 5-7 টাকা পেতে শুরু করেছে। এই যে লেখাটা ছাপা হয়েছে, এর জন্যেও 6 টাকা পাবো। সেই কথাই বললুম। সবাই যে টাকা দেয় তা নয়, বা সব লেখককে দেয় তাও নয়, তবে এখন অনেক কাগজই দিচ্ছে, অনেককেই দিচ্ছে। দু একটা দৈনিক কাগজ তার মধ্যে সব লেখার জন্যেই টাকা দিচ্ছে নাকি। এমনকি কবিতা লিখেও পাচ্ছে কেউ কেউ। শুনতে শুনতে বিস্ময়ে ডাগর চোখ দিদির আরও বড় হয়ে উঠল, আরও বড় বড় হয়ে উঠল।
কিন্তু তবুও সন্দেহটা ঠিক যেতে চায় না যেন। ঘুরিয়ে ফিরিয়ে যাচাই করেন কথাগুলো। আমি টাকার প্রসঙ্গ চাপা দিয়ে অন্য কথা পারলুম। বললুম, এই এবার আস্তে আস্তে পথেই একটা গল্প লিখেছি, শুনবে? কই, কী লিখেছি শোনা দেখি। আমার তখন নবীন উৎসাহ। তখনই ঘরের দেওয়াল থেকে আলোটা পেড়ে এনে গল্প শোনালুম। বেশ মন দিয়েই শুনলেন দিদি। তারপর বললেন, মন্দ লিখিসনি তো, এইসব মন থেকে বানিয়ে বানিয়ে লিখেছিস? লিখেছি বই কি, বানিয়ে লিখিনি তো, কি টুকে লিখেছি? এই কাগজটাও থাক, কাল দুপুরবেলা বসে পড়ব। পড়লেনও পরের দিন ঠিক মনে করে। আমারটাই শুধু নয়, উল্টে পাল্টে আরও দু একটা লেখা পড়ে কাগজখানা আমাকে ফেরত দিয়ে বললেন, না, তোর লেখার হাত আছে, তুই লিখতে পারবি, বেশ লিখেছিস, তোর উন্নতি হবে, লেখা ছাড়িসনি। সে মৌকা আর ছাড়লুম না। বললুম, তাহলে আমার আর্জি মঞ্জুর তো? পৃষ্ঠা 37। কিসের আবার আর্জি তোর? যেন চমকে উঠলেন, কিন্তু মুখ থেকে বুঝলুম যে আর্জিটার কথা তার মনে আছে। আমি বললুম, সেই যে তোমার জীবনের গল্প বলবে। যা, কারুর জীবন নিয়ে আবার উপন্যাসও লেখা হয় নাকি? সে তো জীবনই হবে। না, উপন্যাসও হয়, ঠিক যা যা ঘটেছিল তাই তাই লিখলে কি আর হয়? একটু একটু বানিয়ে কিছু বা ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হয়। সে ধরো জীবনীতেও কি আর তা করা হয় না? জীবনীতেই কি কেউ 16 আনা সত্যি লেখে? নিজের জীবনী নিজে লিখলেও সাধারণত সব কথা বলে না। মিথ্যে না লিখুক, সত্যিটা চেপে যায়। অস্বাভাবিক বলেই টলস্টয়ের আত্মজীবনীর এত নাম দুনিয়ায়। তিনি নিজের দোষ বা লজ্জার কথা কিচ্ছু গোপন করেননি। অনেকক্ষণ চুপ করে রইলেন দিদি। বললেন, বলছিস বলতে? তা বলতে পারি, এমন কোনো খারাপ কাজ করিনি। গোবিন্দ জানেন যা বলতে লজ্জা করবে। যদি তোর সত্যি কোনো কাজে লাগে তো বলতে পারি, তবে আমার মুখ থেকে ছাড়া এসব কথা কারো শোনবার কথা নয়। কাজেই ঘুণাক্ষরে প্রকাশ পেলেও লোকে বুঝবে আমি বা আমরা বলেছি। আমি কি কিরণবাবু বেঁচে থাকতে তুই এ নিয়ে বই লিখতে পারবি না? বল, কথা দে, ভগবানের নাম করে, তাহলে বলবো। দিদির কণ্ঠস্বরের গাম্ভীর্য ও দৃঢ়তায় বেশ একটু অবাক হয়ে গেলুম। দিদি যেন একটা বরই দিতে চাইছেন আমাকে, এমনি ভাব তাঁর। কোনো অতি মূল্যবান বস্তু যেন। সেকালে দেবতারা যেমন তপস্যায় তুষ্ট হয়ে ঈপ্সিত অস্ত্র দিতে এসেও শর্ত করিয়ে নিতেন, তেমনই কথার ভাব তাঁর। অবশ্য পরে বুঝলুম এইটাই স্বাভাবিক। আমি বলেছি হঠাৎ, খেয়ালের বশে, কিন্তু মনে ছিল না যে দিদির কাছে এটা খেয়ালের কথা নয়। এটা তার জীবনের কথা, তার কাছে অত্যন্ত সিরিয়াস জিনিস। জীবন সকলের কাছেই মূল্যবান ও প্রিয়, জীবন কাহিনীও তাই। আমি বললুম, কিন্তু তাহলে কি লিখেছি, কেমন লিখেছি, তা তো আর পড়ে যেতে পারবে না। তা হোক, সে আমার পড়বার দরকার নেই। যত বড় লিখিয়েই হোস তুই, ভগবানের চেয়ে তো আর বড় নোস। তিনি যা লিখেছেন, যা লিখে যাচ্ছেন নিত্য মানুষের কপালে, তার চেয়ে ভালো আর কি লিখবি? আমার জীবনে যা ঘটেছে সে তার লেখা গল্প, তাকে কি আর তুই ছাপিয়ে উঠতে পারিস? তা নয়, তুই লিখবি সেই তোর বড় কথা। যদি ভালো লিখতে পারিস, দেশের লোকের কাছে বাহবা পাবি, তাতেই তোর লেখার দাম উসুল হবে। আমাদের বুড়ো বুড়ির নিন্দে সুখ্যাতে কি এসে যাবে? তাছাড়া হাজার হোক আমাদের জীবনের কথা, মিথ্যে করে কি বানিয়ে ঘুরিয়ে লিখলে আমাদের মন খারাপ হতে বাধ্য। কি দরকার? শুনে রাখ এখন, যদি মনে করিস এতে তোর কাজ চলবে, তাহলে মনে করে রাখিস। আমরা আর কদিন, আমরা মোলে ভালো করে গুছিয়ে সাজিয়ে লিখিস, সেই ভালো হবে। এখন টাটকা টাটকা লিখতে বসা ভালোও নয়। এখন যা শুনবি আগ্রুম বাগরুম কত কি বকবো। আমার কাছে আমার সব কথারই দাম বেশি তো। সদ্য সদ্য লিখলে তুইও সেই সব বিস্তর বাজে কথা লিখবি। বরং অনেক দিন পরে লিখলে জঞ্জাল সব আপনিই বাদ পড়ে যাবে। চুম্বুকটুকু বেছে নিয়ে গুছিয়ে লিখতে পারবি।
দিদি লেখক নন, কিন্তু তার সহজ বুদ্ধি থেকে যা বললেন শুনে চমকে উঠলুম। সত্যিই তো, সদ্য শোনা কোনো কাহিনী তখনই লিখতে বসতে নেই, তাতে ফটোই হয়, ছবি হয়ে উঠতে পারে না। এ তো এর আগেও আরও বহু প্রবীণ লেখক বা সমালোচকের লেখায় পড়েছি, শুনেছিও ইতিমধ্যে কারো কারো মুখে। পৃষ্ঠা 38। বললুম, তোমার যা জ্ঞান দেখছি, তুমি চেষ্টা করলে নিজেও লেখক হতে পারতে। কাজেই বাজে কথা বিশেষ বলবে না তা জানি, তবু তোমাকে কথাই দিলুম, তুমি বেঁচে থাকতে লিখবো না, লিখলেও ছাপাবো না, তুমি নিশ্চিন্তি থাকো। খুশি হলেন দিদি, বললেন, বেশ, কাল থেকে শুনিস তাই। কী বা ছিরির জীবন, তার আবার গল্প। তবে তোর যদি কোনো উপকারে লাগে তো লাগুক। দিন তো ফুরিয়েই এসেছে, কিরণবাবুরও তাই। আমাদের লজ্জা, আমাদের দায় দায়িত্ব আমাদের সঙ্গেই শেষ হবে, তারপরের ভাবনা আর নেই। লজ্জাহারি মধুসূদনের কাছে গিয়ে একবার পৌঁছতে পারলেই হলো। গোবিন্দ গোবিন্দ। পরের দিন থেকে বললেনও ঠিক। একটু একটু করে 3-4 দিন সময় লাগলো প্রায়। রাত্রে খাওয়ার পর যেমন বসতুম তেমনই বসে এক একদিন রাত 1টা-1:30টা পর্যন্ত চলতো গল্প। যেটা তাঁর বলতে বাদ পড়ে যাচ্ছে বলে সন্দেহ হতো, সেটা জিজ্ঞাসা করে জেরা করে জেনে নিতুম। তাতে রাগ করতেন না দিদি, গোপন করারও চেষ্টা করতেন না, অতি সহজেই বলে যেতেন। আমার এবং তাঁর বয়সের বিপুল ব্যবধানও যে বিশেষ মনে থাকতো তাঁর, তা বোধ হতো না। এমন সব কথাই অনায়াসে বলে যেতেন। যেভাবে নিতান্ত সহজে বলে গেলেন, তাতে রীতিমতো বিস্মিত হবারই কথা। কোনো প্রায় নিরক্ষর বৃদ্ধা স্ত্রীলোক যে এমনভাবে সাধারণ নারীসুলভ সংকোচ, অহংকার বা আত্মপ্রচার ও নিজেকে নিয়ে নাটক করার প্রবৃত্তি দমন করতে পারে, তা প্রত্যক্ষ দেখলেও বিশ্বাস করা শক্ত। শুধু তিনিও যে মানুষ, তার প্রমাণ পেলুম একেবারে শেষে, যখন ইতিহাসটা বর্তমান কাল পর্যন্ত টেনে কাহিনী শেষ করলেন। ঈষৎ উদ্বিগ্নভাবে, কেমন যেন ছেলে মানুষের মতোই প্রশ্ন করলেন, কীরকম শুনলি? হ্যাঁ রে, এতে তোর কাজ চলবে? এ থেকে নভেল দাঁড়াবে একটা? কেমন যেন করুণ অনুনয়ের মতো শোনালো প্রশ্নটা। মনে হলো যেন ইতিমধ্যে এই কদিনেই অনেকখানি একটা আশা মনে মনে গড়ে উঠেছে তাঁর। অনেক বড় একটা কল্পনার সৌধ গড়ে তুলেছেন নিজের জীবনের মূল্য সম্বন্ধে। পাছে সে সৌধ ভেঙে দিতে হয়, পাছে সে আশা খান খান হয়ে পড়ে যায়, সেই উদ্বেগ তাঁর, সেই উৎকণ্ঠা। আমার উত্তরের ওপর, আমার ওষ্ঠ প্রান্তে যেন তাঁর সেই অতি বড় আশার জীবন মৃত্যু নির্ভর করছে। সেই জন্যেই এমন মিনতির মতো বেরিয়ে এসেছে প্রশ্নটা। অর্থাৎ সত্যটা যদি অন্যরকম হয়ও, সেটা যেন না বলি আমি, মিথ্যা করেও আশ্বাস দিই একটা। অবশ্য মিথ্যার আশ্রয় নেবার দরকার হলো না এক্ষেত্রে, সেই কথাই বললুম। কি বলছেন আপনি? এ তো অমূল্য রত্ন একেবারে, বরং বলা উচিত রত্নের খনি। আমার তো এখনই কাগজ কলম নিয়ে বসে যেতে ইচ্ছে করছে, এই রাত্রিরেই হাত নিষ্পিস করছে। যা, স্তোক দিচ্ছিস আমাকে, বুড়িকে নিয়ে মশকরা করছিস। এছাই আবার কি গল্প হবে? বললেন, কিন্তু ছেলে মানুষের মতোই খুশি হয়ে উঠলেন সঙ্গে সঙ্গে। চোখ মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। সে খুশি উপচে পড়ল তাঁর গলাতেও, তবে সেই সঙ্গে সংশয়টুকুও যেন একেবারে কাটতে চায় না। আনন্দ করার কারণটা বালুকা ভিত্তিক কিনা সেই সংশয়। আমি বললুম, না দিদি, সত্যিই বলছি, স্তোক নয়। বলো তো, খানিকটা লিখে শুনিয়ে যাই যাওয়ার আগে। এতক্ষণে নিশ্চিন্ত হতে পারলেন দিদি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, পৃষ্ঠা 39। না না, যা বলেছিস তা যেন ঠিক থাকে। আমরা মোলে লিখিস, নিশ্চিন্তি হয়ে লিখিস, তখন ফুলিয়ে ফাঁপিয়ে সত্যি মিথ্যে মিশিয়ে যা খুশি। দেখতেও আসবো না, তার কথাও নেই। দিদি খুশি হলেও তার সঙ্গী ও অবলম্বনটি খুশি হতে পারেননি। কিরণবাবু এমনিতেই স্বল্প বাক,
এ কদিনে যেন আরও গুটিয়ে গেছেন নিজের মধ্যে। একটি কথাও বলতে শুনিনি তাঁকে, তবে দিদির কথাগুলো যে শুনতেন শুয়ে শুয়ে তা টের পেতুম। বাধা দিতে পারতেন না, কারণ দিদির ওপর কোনো জোরই খাটত না তাঁর। কারুর কথা শোনবারই মানুষ নন দিদি, কিন্তু কিরণবাবুর ব্যাপারটা একেবারেই পছন্দ হয়নি। সামান্য দুদিনের পরিচিত এক চ্যাংড়ার কাছে তাঁদের অন্তরতম রহস্যটি উদ্ঘাটিত করাটা, তিনি যে কি পরিমাণ লজ্জাবোধ করছেন তা বোঝার কোনো অসুবিধাও ছিল না। যখন থেকে কাহিনীর মধ্যে তার কথা এলো, তখন থেকে আর আমার মুখের দিকে মুখ তুলে চাওয়াই বন্ধ করে দিলেন। আর সেই লজ্জা একেবারে অকারণত নয়। তার এই স্বেচ্ছাবদ্ধ অসহায় অবস্থা দেখে মায়া হতে লাগলো তার জন্যে। দিদি যে কেন কিরণবাবুরও জীবদ্দশায় এ গল্প লিখতে নিষেধ করেছিলেন তাও বুঝতে পারলুম। আরও কতকটা কিরণবাবুর জন্যেই। বেশি দিন রইলুম না, আর কেটেও গেল অনেক দিন। এতদিন থাকাও বোধ হয় উচিত হয়নি। কাজকর্ম আছে, যাদের কাজে এবং পয়সায় এসেছি তারা দিন গুনছে আমার যাওয়ার। কীরকম কী কাজকর্ম হলো তা তাদের জানা দরকারও। দিদি অবশ্য খুব পীড়াপিড়ি করলেন আর কটা দিন থাকার জন্যে। তাকে ওই কাজের দোহাইটাই দিলুম। ওটাই ভালো বোঝেন তিনি। বারবার বললেন, রোজগারের জায়গায় ফাঁকি দিতে নেই, হতভাগার লক্ষণ সব। লক্ষ্মী যেমন সতীন সন্না, তেমনই সেবাতে ফাঁকিও সহ্য করেন না। এবারও বললেন, না, যার যা ভাত ভিক্ষে তাতে তার এলাকাঁড়ি দেওয়া ঠিক নয়। সেরকম বুঝিস তো যা, কাজের ক্ষতি করে আটকে রাখবো না, তবে আবার আসিস ফাঁক পেলেই। চলে এলুম পরের দিনই। আসবার সময় 5টা টাকা দিতে গেলুম ঠাকুরের প্রণামী বলে, দিদি নিলেন না। তখনকার দিনে বিশেষত ওদেশে 5 টাকা খুব কম ছিল না। মাসে 3.5 টাকা দিলে 1 মাস ভোর প্রত্যহ কৃষ্ণচন্দ্রের একটা পারস, পয়াকার বয়শূন্যর দন্তেশ্ব, পারসের পাশে একটি তারকা চিহ্ন আছে, পাওয়া যেত। একটা লোকের দুবেলার রাজভোগ খাওয়া। তারকা চিহ্ন একজনের একবেলার খাওয়ার মতো প্রসাদ, মূল পাঠ। অন্য ছোট মন্দিরের তো কথাই নেই, 2.5 টাকা 3 টাকাতেই 1 মাসের প্রসাদ মিলত। দিদিও তা জানেন, তার মুখেই তো শুনেছি এসব। তবুও নিলেন না, বললেন, তোকে দেখে কেবলই আমার ভাইয়ের কথা মনে পড়ে। হতভাগা ভাইটা, তোর কাছ থেকে আর খোরাকির টাকা নেব না। আমি বললুম, একে খোরাকি বলছো কেন দিদি? এ তো প্রণামী, কুঞ্জস্বামীর পাওনা এটা। দিদি বললেন, ঠাকুরের পাওনা টাকায় শোধ হয় না পাগল, ও একটা ধাপ্পাবাজি কথা। ব্যবসা করি আমরা, তা তোর সঙ্গে আর নাই করলুম। কোনোদিন যদি ওর সেবা আটকে যায় টাকার জন্যে, তোকে চিঠি দেব, তখন যা পারিস পাঠাস। তারপর বললেন, ঠাকুরের পাওনা, ভক্তি, ভালোবাসা তা কি কেউ দিতে পারে? মিথ্যে সব বুজরুকি ফেঁদে বসে থাকা, আর নিজের মিথ্যের জালে নিজে জড়ানো। গোবিন্দ গোবিন্দ। পৃষ্ঠা 40। সেই যে চলে এসেছিল, তারপর আর অনেক কাল ওদিকে যায়নি। একেবারে যখন যাওয়ার সুযোগ ঘটল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মানুষের সর্বগ্রাসী লোভ জীবনযাত্রার সমস্ত ক্ষেত্রেই তার কামড় দিতে শুরু করেছে। যাদের বাঁধা আয় তাদের মুখ শুকিয়ে উঠেছে তখনই। দিদিকেও খুব চিন্তিত দেখলুম। 2 বাড়িতেই ভাড়াটে বসিয়েছেন, তবু কুলোচ্ছে না। ঠাকুর সেবার অনেক অঙ্গই বাদ দিতে হয়েছে। সবচেয়ে যেটার বেশি লোভ দিদির, সে দুধও কমাতে বাধ্য হয়েছেন। এবারে আরও বুড়ো, আরও অপটু হয়ে পড়েছেন ওরা। তবে বেঁচে আছেন দুজনেই, এবং জরা বা বার্ধক্য ছাড়া কোনো বিশেষ রোগও নেই তাদের। এবারে প্রণামী টাকার ফিরিয়ে দিলেন না, বেশ সহজেই হাত পেতে নিলেন। একটু হেসে বললেন, আরও থাকে তো দিয়ে যেতে পারিস, না বলবো না। যা দিনকাল পড়েছে তাতে শেষ পর্যন্ত প্রসাদের হোটেল খুলে না বসতে হয়। তারপর আর বৃন্দাবন যাওয়া হয়নি, তবে খবর পেয়েছি মধ্যে মধ্যে। 1952 সালে একদল চেনা লোক গিয়েছিল,
তাদের মুখে খবর পেলুম কিরণবাবু মারা গেছেন, সুরদি বেঁচে আছেন তখনও। তারপর আর খবর পাইনি। কিরণবাবুর সঙ্গেই খবরের যোগসূত্রটা ছিন্ন হয়ে গেছে। চিঠি লিখলে তিনিই যা একাধবার উত্তর দিতেন, কালে ভদ্রে। দিদির ওসব আসে না কখনোই। এখন তো কথাই নেই, আর লেখা সম্ভবও নয়। ৮০ পেরিয়ে গেছে, হয়তো ৯০ও পেরোলো। খবর পাইনি বলেই অপেক্ষা করেছি আরও দীর্ঘকাল, এই এতদিন পর্যন্ত। তবে আর বোধহয় করার দরকার নেই। আশা করছি এতদিনে সুরদি নিশ্চয় মারা গেছেন। এখন লিখলে আর কথার খেলাপ হবে না। তাই এবার ভরসা করে শুরু করেছি তার গল্পটা। লিখতে বসে দেখছি সুরদির অনুমানই ঠিক। বহু কথাই ভুলে গিয়েছি, শুধু কাঠামোটা মনে আছে মাত্র। মনে মনে যে একটা ছবি তৈরি হয়ে গিয়েছিল, সে ছবিটারও মোটামুটি ছাপটা আছে। পিছনের ছোট ছোট কাজগুলো ঝাপসা, অস্পষ্ট হয়ে গেছে। বহুকালের কথা, তখন কিছু লিখেও রাখিনি। বরাবরই ভেবেছি সব ঠিক মনে আছে, কখনো তো মনে মনে মেলাতে বসিনি। আসল কথা, এতকাল অপেক্ষা করতে হবে তাও ভাবিনি। সুরদি যে এতদিন বাঁচবেন তা কে জানতো? এরকম আশঙ্কা থাকলে নোট করে রাখতাম। এখন অনেক কথাই ভুলে গেছি, হয়তো গোলমালও হয়ে যাবে কিছু কিছু ঘটনা। আগুপিছু হওয়া আশ্চর্য নয়। সময়ের হিসেবেও হয়তো ভুল হবে। তা হোক, আমি তো আর জীবনী লিখতে বসছি না, লিখছি উপন্যাস। আসলের সঙ্গে না মেলাই তো ভালো। আর যেসব সত্যিকারের মানুষ উপন্যাসের পাত্রপাত্রী হয়ে এই বইতে দেখা দেবে, তারা বেঁচে নেই কেউই। প্রতিবিম্ব বিকৃতি দেখলে আপত্তি করবে, অনুযোগ করবে, সে সম্ভাবনা নেই। আর যদিই বা বেঁচে থাকতো, হুবহু নিজের ছবিটা দেখলেই কি খুশি হতো তারা? কে জানে। শুধু দিদির জন্যেই ভাবনা, তাঁর ওপর না অবিচার করি, তাকে না আসল মানুষটার চেয়ে ছোট করে ফেলি। জানি তাতেও তিনি অন্তত চটতেন না, বড়জোর সস্নেহ তিরস্কার করতেন একটু, কিংবা শুধুই হাসতেন, স্নিগ্ধ কৌতুকের হাসি। কিন্তু আমি যে তার কাছে পেয়েছি ঢের, সে ঋণের অমর্যাদা হলে নিজের কাছেই লজ্জার শেষ থাকবে না যে। তাই তো এত দুশ্চিন্তা। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা ৪১, গ্রন্থারম্ভ।